নমস্কার বন্ধুরা, আজকে আমরা মার্কেট নিয়ে কথা বলবো। 2025-এর ব্যাপারগুলো নিয়ে আমরা অলরেডি বিনিয়োগ বাংলা চ্যানেলে কথা বলেছিলাম কালকে। তার একটা সিনারিও বলে দিই এবং কি কি কারণে হতে পারে 2025-এর এত কিছু ঘটনা সেটা একটা বলি। প্রথম কথা হচ্ছে 2025-এ আমরা মার্কেটকে কিছুটা বাড়তে দেখতে পারি ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফে কিছুটা পরিমাণ পড়তে দেখতে পারি। তার কয়েকটা কারণের মধ্যে হচ্ছে মিউচুয়াল ফান্ড। যারা অনেকেই ভাবছেন যে মিউচুয়াল ফান্ড হয়তোবা খুব বেশি বাড়তে থাকবে, কিন্তু ব্যাপার হচ্ছে কি 2025 সালের দিকে কিন্তু মিউচুয়াল ফান্ডের সব ম্যাচুরিটি আসছে। যদি একটু হিসাব করে দেখেন, যারা 2015 সাল থেকে করছে বা যারা 2020 সাল থেকে করছে, 5 বছরের ভ্যালিডেশনে ম্যাক্সিমামটাই 5 বছরই থাকে, 5 বছর বাদে প্রচুর মানুষ টাকা উঠিয়ে নেন। এবং মিউচুয়াল ফান্ড যদি দেখেন, বা আমি আগেও একবার বলেছিলাম এই কথাটা আমাদের বিনিয়োগ বাংলা চ্যানেলে, যে মিউচুয়াল ফান্ডের জন্য কিন্তু আস্তে আস্তে করে উইথড্র করছে। এরপরে কি হবে, একটা বড় অ্যামাউন্ট উইথড্র হবে। ওকে, তার ফলে ডিআইআই এবং এফআইআই যদি মার্কেট এখান থেকে তারা নিয়ে যাবেই, কারণ যে ইস্যুটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বন্ড মার্কেটের ইস্যু, যেটা হচ্ছে বন্ড গিল্ডের ইস্যু চলছে। ইউএস মার্কেটে ভালো রিটার্ন পাচ্ছে, এবং যদি রেট কাট করা হয় বা রেট কাট না করা হয় তাহলেও অনেক কিছু প্রবলেম কিন্তু আসতে পারে। এবং যদি বিজনেস অপরচুনিটি আমাদের চেয়ে আমেরিকাতে আরও বেশি তারা পায়, বা আমেরিকান মার্কেটে বেশি পায়, যেহেতু ট্রাম্প সাহেব আসছেন, তো ট্রাম্প সাহেব কিন্তু বিজনেসের জন্য বেশ বড়োভাবে মানা হয়। তো অন্য জায়গাতে যদি তারা অপরচুনিটি পায় তাহলে কিন্তু সেগুলোতে তারা নেবে। সেকেন্ড কথা হচ্ছে, এই মুহূর্তে যেই নিউজটা ছড়াচ্ছে যে করোনার মতন আবার একটা ভাইরাস আসছে। দেখুন, এগুলো জাস্ট ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতন। তো ওইটাকে নিয়ে আমার মনে হয় না আর খুব বেশি বাড়াবাড়ি করা উচিত। অনেকে এইটা নিয়ে রিউমার ছড়াচ্ছে, এবং আমাকেও প্রায় 2-3 জন স্টুডেন্ট ফোন করেছিলেন, তাই আপনাদের আমি এটা বললাম। খুব বেশি ভয় পাওয়ার কিছু কারণ নেই। প্রথম কথা হচ্ছে, আমাদের ইন্ডিয়ার মতো পরিস্থিতি সব জায়গাতে না, যে ওষুধ চাইলে ডাক্তারের কাছে না এসে যে কেউ খেয়ে নেন আর কি। মানে আমি দেখেছি আমার কাছে পেশেন্ট তখন আসে, অলরেডি তার প্যারাসিটামল খাওয়া হয়ে গেছে, অলরেডি ক্ল্যাভাম 60 মানে 625 বা 650, 625 হয় ক্ল্যাভামটা। তারপরে ধরুন অ্যাজিথ্রোমাইসিন খাওয়া হয়ে গেছে, সব খাওয়া হয়ে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা এবার তো আমি পাচ্ছি না, এরপরে সারান আমাকে। এইটা হচ্ছে আমাদের নেচার। বা 10খানা সে ওষুধ আগে খেয়ে নেবে, তারপরে ডাক্তারের কাছে আসবে। তো সেটা আমেরিকাতে না। আমেরিকাতে ফার্মাসিতে গিয়ে বললেই হয় না যে আমাকে এই ওষুধটা দিন, বা চায়নাতে এইটা হয় না, সেখানে ডাক্তারের কাছে যেতে হয়, তারা প্রেসক্রাইব করে, বা কানাডাতেও তাই প্রেসক্রাইব করবে, তবে আপনি জাস্ট একটা নর্মাল যদি অ্যালার্জির ওষুধও খেতে চান সেটাও আপনাকে প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে, বা আমেরিকাতে তো প্রেসক্রিপশন পাঠিয়ে দেওয়া হয় এখন ফার্মাসিসে, মানে ফার্মাসিস্টের কাছে, সেখান থেকে তবে আপনি ওষুধ কালেক্ট করতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সাথে বাইরের দেশের পার্থক্য। তাই ওখানে মানে চায়নাতে যেটা দেখানো হচ্ছে যে প্রচুর পরিমাণ হসপিটালাইজেশনের মানে বেড়েছে আর কি, হসপিটালে প্রচুর লোক দেখা যাচ্ছে। ইন্ডিয়াতে কখন লোক হসপিটালে যায়, আপনি একটা জিনিস ক্যালকুলেট করবেন, যখন আলটিমেট তার মানে প্রায় মৃত্যু দশা চলে এসছে, এবার তো বাঁচাতে পারছি না বাড়িতে। মানে বিশেষ করে আমাদের যদি গ্রাম বা মফস্বলের দিকে দেখি, সেখানে আগে কোয়াক ডাক্তার দেখে, তারপরে বড় ডাক্তার দেখে, সে যদি হসপিটালে ভর্তি করার কথা বলে তবে গিয়ে ভর্তি হয়। কিন্তু নর্মালি বাইরের দেশের যে কালচার সেটা হচ্ছে, তাদের একটু প্রবলেম হলেই, তাদের যেহেতু ইন্স্যুরেন্স করা থাকে, আমাদের হেলথ ইন্স্যুরেন্স কতজনের করা আছে, আমাদের কাছে নেই হেলথ ইন্স্যুরেন্স। আপনি যদি দেখেন, এই হালে কালে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে লোকে অ্যাওয়ার হচ্ছে, এবং অনেক আচ্ছা খাসা, আমি যারা 1 লাখ টাকা অবধি স্যালারি পায় আমি তাদের দিকেও দেখি হেলথ ইন্স্যুরেন্স নেই। ফলে কি হচ্ছে, সে ভয় পাচ্ছে যে আমি হসপিটালে গেলেই তো এখানে গিয়ে আমার প্রচুর টাকা খরচা হয়ে যাবে, আর এখন হসপিটাল মানে গলা কাটার জন্য বসে আছে। কেউ গলা কাটা, আলটিমেট সবাই সবারটা বিজনেস করছে। তো সেই জায়গাতে আমাদের সিকিওর থাকা উচিত। তো এই সিকিউরিটিটা আমাদের মধ্যে নেই, তাই কি হচ্ছে, আমরা সেখানে যেতে ভয় পাচ্ছি। এই ফ্যাক্টরগুলো কাজ করছে। তো এই ফ্যাক্টরগুলো যত তাড়াতাড়ি সলভ হবে, বা যত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো, তত তাড়াতাড়ি ভালো। তো এই জন্য ইনফ্লুয়েঞ্জার মতন জিনিসের জন্য আমার মনে হয় না খুব বেশি ভয় পাওয়ার আছে, বা ভয় পেয়ে কিছু ভাবার আছে। ওকে, আর মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা দেখা, বন্ড গিল্ডকে দেখা, এইগুলো একটা ফ্যাক্টর কাজ করছে। তো চলুন কালকের মার্কেট কি হতে পারে, নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে কথা বলবো, একটা দুটো শেয়ার নিয়ে কথা বলবো। অনেকে বলছেন যে কিছু শেয়ার নিয়ে কথা বলতে, আমি কয়েকটা কমেন্টের আগে রিপ্লাই দিই। কারণ অনেক দিন ধরে এই কমেন্টগুলো হয়েছে বিনিয়োগ বাংলা চ্যানেলে, বা আমার এই চ্যানেলের জন্যই আমি বিশেষ করে কথা বলবো, কারণ এটা নতুন চ্যানেল, নতুন চ্যানেলে আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেকগুলো শেয়ার নিয়ে। চলুন কমেন্টগুলো দেখা যাক, কারণ নতুন চ্যানেলের কমেন্টগুলো পড়তেও ভালো লাগে এবং বলতেও ভালো লাগে। যদি দেখি যে খুব ভালো অ্যানালিসিস ডক্টরবাবু, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আপনাকেও।
খুব সম্ভবত রূপসু প্রফিক। আচ্ছা যাই হোক, অভিজিৎ দালাল বলছে স্যার নিফটি 25,000, হ্যাঁ 25,000 পেরোতেও পারে। স্যার অ্যাঞ্জেল ওয়ান নিয়ে কিছু বলার, আমার 3,000 টাকা কেনা আছে। 3,000 টাকায় কেনা আছে না 3,000 পিস কেনা আছে না 3,000 টাকার কেনা আছে, কোনটা ঠিক বুঝলাম না। যাই হোক, তবু আপনার জন্য বলে দিই, অ্যাঞ্জেল ওয়ানের কথা আপনি জিজ্ঞাসা করেছেন, ইনি হচ্ছেন অদ্রিতি রিপেয়ারিং, তাই তো? চলুন অ্যাঞ্জেল ওয়ান নিয়ে বলা যাক। লাইভের কথা বলেছিলাম, কিন্তু লাইভে যেহেতু সবাই আপনারা মানে করেননি সেইভাবে, তো সেক্ষেত্রে লাইভের ব্যাপারটা চলবে না। আচ্ছা, অপশনের ব্যাপার যেটা চলছে, অপশনের ব্যাপারটা দেখে নেবেন। অপশনে যদি কেউ জয়েন করতে চান ক্লাসে আমাদের, তারা জয়েন করতে পারেন। চলুন আমি এখানে দেখাতে শুরু করি অ্যাঞ্জেল ওয়ানের সাপোর্ট রেজিস্ট্যান্স কি কি আছে। অ্যাঞ্জেল ওয়ান, আমার মনে হয় অ্যাঞ্জেল ওয়ানকে দেখুন খুব ভালো বিজনেস, এবং এইটা এই জোনটা থেকে, এই জোনটা আমার ক্ষেত্রে মনে হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে, বা এই জোন থেকে ঘুরে যেতে পারে। ওকে, তো এই জোনটা একটা সাপোর্ট জোন হতে পারে। আমার মনে হয় এখান থেকে সাপোর্ট নিয়ে এটা কিন্তু আস্তে আস্তে করে আবার আপসাইডে যাবে, এবং যখনই এটা এই জোনটাকে ব্রেক করবে সে কিন্তু আপসাইডে ভালো একটা মুভমেন্ট দিয়ে যাবে। ওকে, আচ্ছা, একজন লিখেছেন গোপাল চন্দ্র কুন্ডুয়া। ওকে, এরকম মোটিভেশন দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল। একদম এই চ্যানেলে আমি আগেও বলেছি, এখনও বলছি, এই চ্যানেলটাই বানিয়েছি আমি মোটিভেশন একটু বেশি দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে আমার যদি আগেকার চ্যানেল দেখেন, আমি এখানে মোটিভেশনাল ভিডিও বানাতাম 2013-14-তে, অফ করে দিয়েছিলাম, কারণ নিজের মধ্যেই মোটিভেশন ছিল না যে কেন বানাচ্ছি। ওকে, তো যাই শিখতাম সেটাই বলার চেষ্টা করতাম, তো এটা একটা ভিতর থেকে আছেই আমার, খুব ছোট থেকেই। এবং কলেজ লাইফেও আমি প্রচুর পরিমাণে মোটিভেশনাল স্পিচ দিয়েছি কলেজে, বা বিভিন্ন জুনিয়রদের এখনও অবধি ভীষণ ভালোবাসে তারা, তাই। যাই হোক, এটা একটা ভিতর থেকে আসে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। ওকে, প্রভাস মণ্ডল বাবু তো প্রত্যেকটা ভিডিওতে থ্যাঙ্কস জানান, উত্তম দত্ত থ্যাংক ইউ জানান, আমি প্রত্যেক দিন দেখি, খুব ভালো লাগে। আচ্ছা যাই হোক, লং টাইম স্টক নিয়ে বলুন প্লিজ। লং টাইম স্টক এই মুহূর্তে, আমি আরেকটা কথা বলছি, এইচডিএফসি ব্যাংকের কথায় আসি। এইচডিএফসি ব্যাংকে দেখুন খুব সিম্পল একটা, আমি তারপরে আবারও আসছি কমেন্টগুলো নিয়ে। এইচডিএফসি ব্যাংকের কাছা রেশিও রিলিজ হলো কবে? শনিবার বা আজকে মনে হচ্ছে, আমি আজকেই দেখলাম, আমি জানি না ঠিক মনে পড়ছে না, হলে কালকে না আজকে। এইচডিএফসি ব্যাংক পড়লো কবে? শুক্রবার। তো মার্কেটে প্রাইস অ্যাকশন শুধু শিখে হবে না। কেউ কেউ ভাবেন, দেখবেন মার্কেটে কি হয় শুরুর দিকটাতে না, সবাই ভাবেন আচ্ছা একটু শিখে গেলে তার মানে হয়ে যাবে। আপনি দেখবেন মার্কেটে, আমি কালকেও এটা ক্লাসে আলোচনা করছিলাম, যে প্রথম যখন শিখবেন বা আসবেন, মার্কেট প্রফিট দেবে, প্রফিটের পরে তারপরে লস হবে, তখন ভাববেন এবার শিখতে হবে। শিখলেন, শেখার পরে ট্রেড করছেন ছোটোখাটো, শিখলেন মানে আলটিমেট ইউটিউব দেখে শিখলেন, শেখার পরে আরও লস করলেন। এখানে অলরেডি 1 লাখ টাকা লস হয়ে গেছিলো, এখানে 5 লাখ টাকা লস করলেন, কারণ এবার তো শেখার পরে কনফিডেন্স বেড়েছে, তারপর আরও কিছু শিখলেন, শিখে আরও 5 লাখ টাকা লস করলেন। তারপরে আসেন কোনো মেন্টারের কাছে, এবং মেন্টারের কাছে এসে ভাবেন যে কাজ এগুলো কেন জানলাম না। তাই মেন্টারশিপের গুরুত্বটা আরও বেশি পড়ে যায়। ওকে, তো আমরা মেন্টারশিপটাকে আমাদের ইন্ডিয়াতে, মানে এখানে বলে না, আমাদের ইন্ডিয়াতে, টোটালি ইন্ডিয়াতে যে কোনো জিনিসের উপরে মেন্টারশিপকে খুব বাজেভাবে নিই। ডায়েটিশিয়ানের কাছে নিতে আমরা ভয় পাই, যেতে ভয় পাই, যে ডায়েট কন্ট্রোল করার জন্য আবার এইসব দেবো, এর চেয়ে ভালো একটা ইউটিউব চ্যানেল দেখে করে নিই। কারণ প্রত্যেকের বডি ওয়েট আলাদা, প্রত্যেকের বিএমআর আলাদা, প্রত্যেকের ফুড হ্যাবিট আলাদা, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, সেই অনুযায়ী ডায়েট হয়। ওকে, আমরা তাতেও ভয় পাই, তাই ডায়েটিশিয়ান একটা 2,000 টাকা নিলে গা করকর করকর করতে থাকে। টিউশনের ফিস দিতে আমাদের গা করকর। তো আমাদের প্রত্যেকটা জিনিসে আমি দেখেছি, এখানে শুধু শেয়ার মার্কেট বলে না, যে কোনো জিনিসে কিন্তু একজন মেন্টার কি করে, আপনার 100 টাকাটাকে অনেক বেশি বাড়াতে হেল্প করে, খুব কুইক বাড়াতে। একজন মেন্টারশিপ এই জন্য নেওয়া হয়, যে কোনো জিনিসে মেন্টারশিপ এই জন্য কাজ করে, তা মেন্টরশিপকে সবসময় গুরুত্ব দেবেন। আচ্ছা যাই হোক, প্লিজ টেল অ্যাবাউট অ্যাপোলো মাইক্রো সিস্টেম। অ্যাপোলো মাইক্রো সিস্টেম, চলুন আপনার কথা অনুযায়ী দেখা যাক অ্যাপোলো মাইক্রো সিস্টেম কি বলছে। অ্যাপোলো মাইক্রো সিস্টেম, ওকে, যদি দেখি অ্যাপোলো মাইক্রো সিস্টেম প্রচুর পরিমাণে বেড়েছে, এই যা দেখাচ্ছে। আচ্ছা, এখানে আপনাকে চার্টটা দেখতে পাচ্ছেন না, যাই হোক এই দেখুন, এ এতটা বেড়েছে, তো এই জায়গাতে আমার মনে হয় রেজিস্ট্যান্স পাওয়া উচিত। তবে এইটা যেই হারে বাড়ছে, এখানে একটু পুল ব্যাক নিলে ভালো হতে পারে, আমি জানি না এটা কি করে। তো যেইভাবে বাড়ছে, এ তো বিশাল পরিমাণ বাড়ছে, আমাকে অ্যাপোলো মাইক্রো সিস্টেমের একটু ফান্ডামেন্টাল দেখতে হবে, আলটিমেট কি করে, বা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ভীষণ পরিমাণে বেড়েছে, জাস্ট দেখুন এখানে অ্যাকুমুলেশন পিরিয়ড চলেছে, এই পুরো জোনটার মধ্যে অ্যাকুমুলেশন হয়েছে, অ্যাকুমুলেশন হওয়ার পরে সে পুরো ফাটিয়েছে, তো এটা যথেষ্ট পরিমাণে বেড়েছে।
তো ট্রিমেন্ডাস লেভেলের বেড়েছে, তো দেখতেই পাচ্ছি। যাই হোক, এইটা গেল ব্যাপার। নেক্সট আমরা যেই বিষয়টা নিয়ে বলবো সেইটা হচ্ছে স্যার সিডিএসএল, প্রিমিয়ার এনার্জি, কল্যাণ জুয়েলার্স নিয়ে একটু বলুন। প্রথমেই আসি আমরা সিডিএসএল নিয়ে। দেখুন, সিডিএসএলকে যদি দেখেন, সিডিএসএল এই মুহূর্ত না হলেও সিডিএসএল বেশ কিছুটা থাকবে, এবং সিডিএসএল এর বাড়বাড়ন্ত আরও বাড়বে, না তো কমবে। ওকে, আমি এমসিএক্স এর কথা বলেছিলাম, যাদের মনে আছে তারা দেখতে পাবেন এমসিএক্স কী লেভেলে বেড়েছে। আমি বিএসসির কথা বলেছিলাম, বিএসসির অনেক দিন ধরেই বাড়ার কথা বলছি, আলটিমেট বেড়েই চলেছে। তো এইগুলো এমসিএক্স এর কথা কেন বলেছিলাম না, এমসিএক্স এ বাড়বে, এবং আশা করছি সিডিএসএলও আমি এই জোনটাতে দেখিয়েছিলাম, আমি যদি খুব না ভুল হই। তো এখানে ডব্লিউ প্যাটার্ন করেছে, দেখুন এখানে একদম সেম প্যাটার্নে চলেছে। তো এটা পুরোটা অ্যাকুমুলেশন হয়েছে। অ্যাকুমুলেশন জোনে যখনই ব্রেকআউট হয়েছে, একটা বড় ব্রেকআউট, তারপরে রিটেস্ট করতে এসেছে, হয়তো বা এই অবধিও রিটেস্ট করতে আসতে পারে, এটা একটু বেড়ে আবার রিটেস্ট করতে আসতে পারে, এখান থেকে মুভ হতে পারে। তো এটা গেল সিডিএসএল এর কথা। ওকে, আর করছি আমরা কল্যাণ জুয়েলার্স। আমরা যদি দেখি যে কল্যাণ জুয়েলার্সের ক্ষেত্রে, কল্যাণ জুয়েলার্স খুব ভালো দেখাচ্ছে, তবে কতটা ভালো দেখাবে, কারণ এটা দেখুন ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট হতে পারে, এই ফ্ল্যাগ প্যাটার্ন বলছি, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু একটা বড় আপসাইডে মুভমেন্ট হতে পারে। তো এইটা থেকে এইটা টার্গেট ধরে হিসেব করে নেবেন এখান থেকে কতটা যেতে পারে, আপনারা নিজেরাই কমেন্ট করে দিতে পারেন। তো এর বেশি কিছু আর বলার নেই। আচ্ছা, থ্যাংক ইউ জয় ভোলেনাথ। পার্থ সামন্ত লিখেন, রেগুলার কমেন্ট করেন, থ্যাংক ইউ আপনাকেও। উদয় হালদার, বিবি লিখে রেগুলার কমেন্ট করেন আমাকে, থ্যাংক ইউ। আচ্ছা, বিশ্বজিৎ দাস, থ্যাংক ইউ আপনাকেও, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, এরপরে আসছি আমি সন্দীপ মুখোপাধ্যায়, উনি বন্ধন ব্যাংকের কথা বলেছেন। বন্ধন ব্যাংক আমাদের বলা হয়েছিল বন্ধন ব্যাংকে এখনও হোল্ড করতে হবে, এক্ষুনি ছেড়ে দেওয়ারও না, এক্ষুনি হোল্ড করে রাখানো না। ওকে, তো বন্ধন ব্যাংকে আমার মনে হয় অনেক দিন এখনও হোল্ড করে রাখতে হবে, একটু হয়তো জ্বালাচ্ছে, আর একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তো এই জন্যে আমার মনে হয় এইটা কি হতে পারে, আমি একটা জাস্ট আমার অনুভূতি দিয়ে বলছি, এইটা এইটা বানিয়েছে। তো এবার এই চার্ট প্যাটার্ন কী করতে পারে আপনারা জানেন, এবং এই চার্ট প্যাটার্নের নাম কি এটা অবশ্যই লিখে জানাবেন যে কী চার্ট প্যাটার্ন। তো আমার মনে হচ্ছে না এক্ষুনি এখান থেকেই একটা ভালো বাইং জোন আসতে পারে, এখান থেকে না তো পড়ে এটা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি বলে আমার মনে হচ্ছে। দেখা যাক কি হয়। ওকে, তো বন্ধন ব্যাংকের চেঞ্জেস অনেক কিছু এসেছে, ফান্ডামেন্টালি যতক্ষণ না কোনো কিছু চেঞ্জেস আসছে আমি সেই মুহূর্তে এক্ষুনি কিছু ভাবছি না বন্ধন ব্যাংক নিয়ে। তো বন্ধন ব্যাংক উঠেও ছিল, তারপর আবারও পড়েছে, দেখা যাক এটা কী করে। ওকে, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচের বিষয়। দাদা গুড ফ্রে ফিলিপস শেয়ার নিয়ে কিছু বললে ভালো হয়। আচ্ছা, গুড ফ্রে ফিলিপস নিয়ে কিছু বলার নেই এখানে। যাই হোক, ইন্ডিয়া সিমেন্ট, ইন্ডিয়া সিমেন্টের ব্যাপারে বলেছি, ইন্ডিয়ান সিমেন্ট যথেষ্ট বাড়তে পারে, আমি এই অলরেডি এই শেয়ার নিয়ে অনেকবার বলেছি। তো সেটা নিয়ে নতুনভাবে বলার কিছু নেই। যাই হোক, এই মোটামুটি আজকের দিনের ছিল, যেগুলো নিয়ে শেয়ার নিয়ে বললাম। এবারে যেটা আসে আমরা ব্যাঙ্ক নিফটি আর নিফটির অ্যানালিসিস নিয়ে। নিফটি ব্যাঙ্ক নিফটির মোটামুটি অ্যানালিসিস নিয়ে আমরা বলেছি যে কি হতে পারে না হতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিটা কালকে বলা হয়নি, এই ব্যাঙ্ক নিফটিটা নিয়ে বলে দিই। কারণ ব্যাঙ্ক নিফটি দেখুন এই যে এই জোনটাকে যদি ব্রেক করে, এই জোনটাকে যদি ব্রেক করে, নেক্সট যে টার্গেটটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইটা। সেটা কত এসে দাঁড়াচ্ছে আমাদের কাছে, 52,555 লেভেল। ওকে, এই লেভেলটা এসে দাঁড়াচ্ছে, এবং এরপরে যদি নেক্সট রেজিস্ট্যান্স পাই সেটা হচ্ছে গিয়ে 53,000 লেভেলে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স পাবে, কিন্তু 53,000 লেভেলের পরে 53,555 মেন, এবং এখানেও 52,000 লেভেলে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স থাকবে, কারণ 52,000 লেভেল আমরা জানি যে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তো সেক্ষেত্রে সেটা আমরা ওইভাবে দেখব। এবার আসি কালকের দিনে আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে কীভাবে দেখতে পেতে পারি। আমরা প্রথমেই চলে যাই নিফটির ক্ষেত্রে। নিফটির ক্ষেত্রে যেইটা আমরা দেখব, দেখুন 23,888 লেভেল অবধি নিফটি আসতে পারে। ওকে, তো যদি দেখি হয়তো যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, আমরা দেখবো যে এই জোনটাকে কীভাবে, কালকে আমরা টার্গেট দিয়েছিলাম কি 23,988 আমাদের টার্গেট দেওয়া ছিল। তো এই জোনটা থেকে কি হতে পারে, বায়ার অ্যাক্টিভ হতে পারে। তবে 23,988 থেকে 23,888, এই যে এই পুরো জোনটা, এটা একটা ট্র্যাপিং জোন হতে পারে, তাই এই জোনে না বাই সেল না বেশি করে এখানে ওয়েট করা উচিত। এরপরে যখন এটাতে ব্রেক করে যাবে বা যদি নিচের দিকে যাই, যেই দিকে যাবে আমরা সেই দিকে প্লে আউট করবো, না তো এখানে খুব তাড়াতাড়ি এন্ট্রি নেব। তো এই জোনগুলোকে আমাদের একটু দেখে নেওয়া উচিত, কারণ নইলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একইভাবে, ব্যাঙ্ক নিফটি দেখুন লোয়ার হাই বানাতে বানাতে আসছে, তো সেক্ষেত্রে দেখা উচিত, এবং এই জোনটাকে যখন ব্রেক করবে তারপরে আমাদের ঢোকা উচিত।
এই যদি এই জোনটাকে ব্রেক করে তখন কি হবে, এর ক্ষেত্রে নেক্সট যে টার্গেটটা এসে দাঁড়াচ্ছে 50,888 লেভেল, 50,666 লেভেল এবং তারপরে 50,444 লেভেল। এই প্রত্যেকটা লেভেল একটা একটা করে তার ক্ষেত্রে সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। রেজিস্ট্যান্স জোন হিসাবে যেগুলো কাজ করবে সেটা হচ্ছে 51,122 লেভেল, 51,222 এবং 333 লেভেল এবং 51,444 লেভেল। তো 51,444 লেভেলটা আবারও একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। ওকে, তো এই হিসাবে আমরা মার্কেটকে দেখতে পেতে পারি কালকের দিনে। তো এই ছিল আজকের দিনের মোটামুটি ব্যাপার, আর নতুনভাবে বলার কিছু নেই। আরেকটা ব্যাপার, যারা যারা আমাদের লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে চান তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বা এই নাম্বারেই পেমেন্ট করে দিতে পারেন। মান্থলি 5,000 টাকা নেওয়া হয়। আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপ আছে বিনিয়োগ বাংলার, যেটাতে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন, যেখানে আমরা মাঝে মাঝেই চার্ট পোস্ট করি বা যখন ভিডিওগুলো আমরা দিই সেই ভিডিওগুলো মোটামুটি আমরা ওখানে পোস্ট করি। তো সেক্ষেত্রে সেগুলো দেখে নিতে পারবেন। যাই হোক, চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।